আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দশম শ্রেণীর জীববিজ্ঞানের আমার এই ধারাবাহিক ক্লাসের চতুর্থ অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের আজকে আমার বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণ নিয়ে তোমাদের সামনে কথা বলবো। ঠিক আছে, এর আগের ক্লাসগুলোতে আমি এটিপি এবং এটিপিকে জৈব মুদ্রা বলা হয়, কারণ এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যদি এই ক্লাসটা দেখে থাকো, আশা করছি যে এটিপি সংক্রান্ত বিষয়টা তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে একটু কথা বলি। সালোক সংশ্লেষণের ইংলিশ হচ্ছে কি? ফটোসিনথেসিস। ঠিক আছে, ফটোসিনথেসিস। তাহলে সালোক সংশ্লেষণ কথাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়ায়? যদি একটু লিখি, সালোক সংশ্লেষণ। ঠিক আছে, এর আগে আমরা একটা সবসময় খুব পরিচিত একটা বিক্রিয়ার সাথে আমরা একটু পরিচিত হইনি। যেমন এখানে অর্থাৎ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে খাদ্য তৈরি করে, সে খাদ্য তৈরি করার জন্য যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়া হচ্ছে এটা। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানির সাথে আলো এবং আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কি করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এবং এখানে উপজাত উপাদান হিসেবে কি অক্সিজেন উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে খুব পরিচিত একটা বিক্রিয়া, সালোক সংশ্লেষণের মধ্যে উদ্ভিদের খাদ্য তৈরি করে। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য এখানে তৈরি হয়। ওকে, তাহলে শর্করা জাতীয় খাদ্য যেহেতু তৈরি হয়, তাহলে এটা একটু মাথায় রাখো। মাথায় রাখলে আমরা এটা সালোক সংশ্লেষণের কথাটা, সালোক সংশ্লেষণ শব্দটা আমরা বিশ্লেষণ করাটা আমার জন্য সহজ হবে। তাহলে এখানে দেখো, সালোক সংশ্লেষণ মানে এখানে সালোক শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি বলি এটা হচ্ছে আলো, বা এটা যদি ইংলিশে লিখে ফটো হয়, ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস মানে ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, আর সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি হওয়া। তাহলে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ মানে হচ্ছে আলোর সাহায্যে যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, যে প্রক্রিয়া, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। ঠিক আছে, আলোর সাহায্যে যে সংশ্লেষণ মানে তৈরি হওয়া, অর্থাৎ আলোর সাহায্যে যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সেই তৈরি হওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে এরপরে আমরা যদি সালোক সংশ্লেষণের যে সংজ্ঞা দিই, তাহলে কি হয়? সালোক সংশ্লেষণের সংজ্ঞা আমরা অনেকভাবে দিতে পারি। অর্থাৎ উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ও পানিকে ব্যবহার করে আলোর উপস্থিতিতে যে খাদ্য তৈরি করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। ঠিক আছে, আমি আবার বলছি, আমরা যদি আবার বলি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সাহায্যে, কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে, কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে উদ্ভিদ আলোকে ব্যবহার করে উদ্ভিদ যে প্রক্রিয়া খাদ্য তৈরি করে, তাকে আমরা কি বলি? সালোক সংশ্লেষণ বলি। অর্থাৎ সোজা কথা হচ্ছে, উদ্ভিদ আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে ব্যবহার করে, কারণ পানি থেকে ক্লোরোফিলের মাধ্যমে এই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এটা যে প্রক্রিয়ায় হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞা। তাহলে সালোক সংশ্লেষণের জন্য এখানে যেসব উপাদান লাগে, এগুলো আসলে কোথা থেকে আসে? এই যে আমরা একটা গাছ দেখতে পাই, এই গাছগুলো যেখানে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়, তারপরে এখানে কিসের প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। এগুলো আসলে কোথা থেকে আসে, সেটা আমরা একটু ছবির মাধ্যমে খুব ছোট পরিসরে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো, আমি একটা গাছ এঁকেছি, এটা যেটা উদ্ভিদ ধরি। ঠিক আছে, আর এখানে আমি এটাকে বললাম, এটা হচ্ছে মাটি। ঠিক আছে, এগুলো হচ্ছে এটা মাটির নিচের অংশ। তাহলে এখানে দেখো, আমরা জানি যে উদ্ভিদকে যদি উদ্ভিদের মাটির নিচে থাকে, সেটা কি? মাটির নিচে থাকে মূল। এখানে কি থাকে? মূল থাকে। ঠিক আছে, এই মূলের মধ্যে থাকে কি? মূলরোম। মূলের মধ্যে কি থাকে? মূলের মধ্যে মূলরোম থাকে, যে মূলরোমের মাধ্যমে উদ্ভিদ কি করে? উদ্ভিদ মাটি থেকে যে মাটিস্থিত যে পানিগুলো আছে, এখানে অনেক কিন্তু কি আছে আমরা জানি কি? মাটির নিচে কি আছে? পানি আছে। মাটিস্থিত যে পানি আছে, এই পানিগুলো কি করে শোষণ করার মাধ্যমে এক ধরনের বিশেষ টিস্যুর মাধ্যমে এই পানিগুলো কি হয়? এগুলো আস্তে আস্তে পাতায় পৌঁছে। ঠিক আছে, এই মাটিস্থ পানি, এবং এখানে আরো বিভিন্ন পানিতে দ্রবীভূত অনেক খনিজ লবণ থাকে। ঠিক আছে, এই খনিজ লবণগুলো কি হয়? মাটি থেকে একটা বিশেষ টিস্যুর মাধ্যমে এগুলো কি হয়? সরাসরি পানিতে পৌঁছে। কোথায় পৌঁছে? পাতায় পৌঁছে। এটা হচ্ছে একটা পাতা, তোমরা দেখতে পাচ্ছ, পাতায় পৌঁছে। ঠিক আছে, এরপরে
তাহলে আমরা বুঝতে পারলাম যে পানি কোথা থেকে সেটা আমরা এখানে বুঝতে পারলাম। তার মানে পানি আসে উদ্ভিদ কিসের মাধ্যমে, তার মূলের মাধ্যমে। মূল যেহেতু কি থাকে মাটির অভ্যন্তরে থাকে, মাটির মধ্যে মাটিতে যে পানিগুলো সংরক্ষিত থাকে বা যে পানিগুলো থাকে সে পানিগুলো মূলের মাধ্যমে পাতায় পৌঁছায়। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসে? আমরা জানি যে তোমরা যে ছবি দেখেছো সেখানে দেখেছো যে পাতার মধ্যে কতগুলো ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলো পত্ররন্ধ্র বলা হয়। ঠিক আছে, পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রগুলো এগুলো অনেক আণুবীক্ষণিক হওয়ার কারণে দেখা যায় না। ঠিক আছে, একটা আমার খুব একটা হচ্ছে না, এই যে পত্ররন্ধ্র বলা হয়, যেগুলো খুব আণুবীক্ষণিক খুব সহজে কি কারণে দেখা যায় না। এই পত্ররন্ধ্রের মাধ্যমে যেহেতু পাতায় কি বায়ুতে মুক্ত অবস্থা থাকে, পাতাটা বায়ুতে মুক্ত অবস্থা থাকে, এই পত্ররন্ধ্রের যে ছিদ্রগুলো আছে পত্ররন্ধ্র বা ছিদ্রের মাধ্যমে কি হয়, কার্বন ডাইঅক্সাইড, প্রকৃতির যে কার্বন ডাইঅক্সাইড যেগুলো আছে প্রকৃতিতে বা বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড গুলো পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় পৌঁছে। ঠিক আছে, পত্ররন্ধ্রের মাধ্যমে কোথায় হয়, এখানে পাতায় পৌঁছে। তাহলে উদ্ভিদের এরপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আলো। ঠিক আছে, সাবস্টেন্সের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আলো। এই আলোটা কোথা থেকে আসে? আলোটা আসে আমরা এই যে সূর্য থেকে সরাসরি কি করে, সূর্য থেকে যে আলোর রশ্মিগুলো সে পাতা কি করে সরাসরি কি করতে পারে, অ্যাবজর্ব বা শোষণ করে নিতে পারে। যেহেতু পাতাটা অনেক বিস্তৃত অবস্থায় থাকে, ঠিক আছে, আর উদ্ভিদে প্রচুর পরিমাণে পাতার পরিমাণ অনেক বেশি থাকে বলে এই পাতা কি করে খুব সহজে সূর্যের আলোকে কি করতে পারে, নিজের মধ্যে আবদ্ধ করতে পারে। এবং শেষ পর্যন্ত এই আলো এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানির সমন্বয়ে কি হয়, কার্বন ডাইঅক্সাইড পানির সমন্বয়ে কি হয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্য তৈরি হওয়ার পরে এখানে শর্করা জাতীয় খাদ্যের সাথে আর বিভিন্ন উপজাত পদার্থ তৈরি হয়। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে পানি। ঠিক আছে, এই অক্সিজেনটা হচ্ছে ওই অক্সিজেন যে অক্সিজেনটা উদ্ভিদ কি করে, ত্যাগ করে। যেটা কি হয়, উদ্ভিদে যখন এই শর্করা জাতীয় খাদ্য তৈরি হওয়ার পর যে অক্সিজেনটা তৈরি হয়, এই অক্সিজেনটা এই পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে প্রবেশ করে, অক্সিজেনটা পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়, যেটা আমরা আমাদের নিঃশ্বাসের সাথে ব্যবহার করে থাকি। তাহলে এই হচ্ছে সাবস্টেন্সের মোটামুটি সাধারণ যে প্রক্রিয়া সেটা। ঠিক আছে, সাবস্টেন্সের মোটামুটি সাধারণ যে প্রক্রিয়াটা, সাধারণ প্রক্রিয়াটাই। তারপরে এখন আমরা একটু সাবস্টেন্সের যে প্রকারভেদগুলো আছে সাবস্টেন্সের সংজ্ঞা আমরা বললাম। তাহলে সাবস্টেন্সের মাধ্যমে যে শর্করা জাতীয় খাদ্য এখানে তৈরি হয়, এই খাদ্যটাই পরবর্তীতে উদ্ভিদ তার কোথায় কি করে, এই খাদ্যটাই যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, এগুলো উদ্ভিদের বিভিন্ন অংশে, যেমন উদ্ভিদের ফলমূল এবং পাতা কাণ্ড বিভিন্ন অংশগুলো কি হয়, সংরক্ষিত হতে থাকে। এক্ষেত্রে আমরা দুই ধরনের টিস্যুর কথা বলতে পারি, অর্থাৎ উদ্ভিদের মাঝে পরিবহনের কাছে যে টিস্যুগুলো কাজ করে, একটা হচ্ছে জাইলেমের মাধ্যমে কি হয়, তোমরা নিশ্চয়ই পড়েছো, জাইলেমের মাধ্যমে উদ্ভিদ কি করে, পানিকে যে মূলের ধারা যে পানিটা শোষিত হয়, এই শোষিত পানি জাইলেমের মাধ্যমে পাতায় পৌঁছে। পাতায় যে খাদ্যগুলো তৈরি হয়, পাতায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, এই খাদ্যগুলো ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে কি হতে থাকে, বিভিন্ন অংশে এগুলো সংরক্ষিত হতে থাকে। এই হচ্ছে সাবস্টেন্সের মোটামুটি একটা প্রাথমিক ধারণা। ঠিক আছে, এরপরে 1905 সালে একজন বিজ্ঞানীর কথা না বলতে এলাম। 1905 সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান তিনি কি করেন, সাবস্টেন্সের কি করেন, দুইটা অধ্যায় বা দুইটা পর্যায়ে ভাগ করেন। ঠিক আছে, দুইটা পর্যায়ে ভাগ করেন। তাহলে বিজ্ঞানী ব্ল্যাকম্যান তিনি কি করেছিলেন 1905 সালে, 1907 একটু উল্লেখ করে দিই, 1905 সালে তিনি সাবস্টেন্স প্রক্রিয়াটা আছে সেটাকে দুইটা পর্যায়ে ভাগ করেন। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে, আলোক নির্ভর পর্যায়, একটা আলোক নিরপেক্ষ পর্যায়। অর্থাৎ আলোক নির্ভর পর্যায় হচ্ছে এমন একটা পর্যায় যে পর্যায়ে আলোর প্রয়োজন, অবশ্যই আলোর প্রয়োজন আছে। আর আলোক নিরপেক্ষ পর্যায় যেটা, সেটা আলো ছাড়াও কি হতে পারে, যে প্রক্রিয়াটা চলতে পারে। ঠিক আছে, এখন এই আজকের ক্লাসে আমি শুধু আলোক নির্ভর পর্যায় সম্পর্কে আলোচনা করব। তাহলে আলোক নির্ভর পর্যায় কাকে বলে, আমরা যদি একটু দেখি আলোক নির্ভর পর্যায় কাকে বলে। আমরা যদি একটু লিখি তাহলে দেখো
যেটা দ্বারা সালক সংশ্লেষণের যে পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে, ঠিক আছে, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি ও NADPH2 এ এটিপি এবং NADPH2 এ সঞ্চালিত হয় তাকে আলোক নির্ভর পর্যায় বলে। এটা আমি লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, যদিও এই ধরনের কোনো সংজ্ঞা তোমাদের এসএসসি লেভেলে কোনো বই নেই, কিন্তু আলোক নির্ভর পর্যায়ে আসলে কি এখানে কি ঘটে সেটা তোমাদের জানা দরকার, যে কারণে আমি তোমাদের একটু লিখে দিলাম, ঠিক আছে। তুমি এটা মনে রাখতে পারো, আশা করছি এগুলোর মধ্যে পরীক্ষা আসবে না, কারণ সালক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় এগুলো ব্যাপক আলোচনার বিষয়। তার অল্প স্বল্প তোমাদের এই বইয়ের মধ্যে তার কিছুটা আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এখানে অনেক বিক্রিয়া আছে, ঠিক আছে, অনেকগুলো যৌগ আছে, জৈব অণু আছে, যেগুলোর আলোচনা তোমাদের বইয়ে নেই। যতটুকু এসএসসি লেভেলে যা আছে তা আমি আলোচনা করছি। তাহলে এখানে সালক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায় কাকে বলে? আণবিক সালক সংশ্লেষণের যে পর্যায়ে আলোক শক্তি, সালক সংশ্লেষণটা মোটামুটি শক্তির যে হচ্ছে সেটা আলোক শক্তি, ঠিক আছে। আলোক শক্তি কি হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কি হচ্ছে এটিপি আর NADPH2 তে সঞ্চারিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় আলোক নির্ভর পর্যায়। অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ে এখানে সালক সংশ্লেষণের আলোক শক্তিটা এই দুইটা উপাদান আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। আলোক নির্ভর পর্যায় থেকে আমরা এটিপি আর NADPH2 এই দুইটা উপাদান আমরা এখানে এই আলোক নির্ভর পর্যায় থেকে আমরা পাবো। তাহলে আমরা সালক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়টা একটু আলোচনা করার চেষ্টা করি। সালক সংশ্লেষণের জন্য যে উদ্ভিদের যে অঙ্গটা কাজ করে সেটা হচ্ছে পাতা, ঠিক আছে। আমি প্রথমে পাতা অঙ্গন করছি। একটু আগে আমি যেটা আলোচনা করেছিলাম, পাতার মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটে বা পাতার মধ্যে যে কাজটা ঘটে সেটাই আমি সংক্ষিপ্ত আকারে এখানে আলোচনা করার চেষ্টা করি। তাহলে সালক সংশ্লেষণের যে অঙ্গের মধ্যে সালক সংশ্লেষণ ঘটে সেটা হচ্ছে পাতা, এবং আমরা জানি পাতাকে যে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি জানি পাতার একটা অংশকে আমরা যদি বিশ্লেষণ করি, এই অংশকে আমরা যদি বিশ্লেষণ করি আমরা জানি পাতার দুইটা লেয়ার, পাতার দুইটা স্তর, একটা উপরের স্তর একটা নিচের স্তর, ঠিক আছে। সালক সংশ্লেষণ ঘটে পাতার মেসোফিল টিস্যু, ঠিক আছে। মেসোফিল টিস্যুতে সালক সংশ্লেষণটা ঘটে থাকে। তাহলে মেসোফিল টিস্যুতে আমরা যদি বিশ্লেষণ করে দেখো এখানে কি দাঁড়ায়, অর্থাৎ পাতার দুইটা লেয়ার, যদি উপরে লেয়ার হয় আমরা এটা যদি নিচের লেয়ার হয় তাহলে উপরে লেয়ারে সচরাচর কি থাকে, এই মেসোফিল টিস্যুগুলো এখানে অবস্থান করে।
এবং এখানে কি থাকে নিচের স্তরে, পাতার নিচের স্তরে কি থাকে, যে রক্ষী কোষগুলো থাকে, ঠিক আছে। এখানে পাতার নিচের স্তরে রক্ষী কোষগুলো বা পত্ররন্ধ্র এখানে অবস্থান করে, ঠিক আছে। এখানে পত্ররন্ধ্র অবস্থান করে এবং এখানে গার্ড সেলগুলো থাকে, ঠিক আছে। এখানে বিভিন্ন উপাদানগুলো এখানে আর কিছু আমরা দেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে মেসোফিল টিস্যু, সালোক সংশ্লেষণ মোটামুটি মেসোফিল টিস্যুতে ঘটে থাকে, ঠিক আছে। তাহলে মেসোফিল টিস্যু যদি আমরা একটু বিশ্লেষণ করি, এই মেসোফিল টিস্যুর মধ্যে মেসোফিল টিস্যুর মধ্যে প্লাস্টিড থাকে, ঠিক আছে। সালোক সংশ্লেষণ মেসোফিল টিস্যুর মধ্যে প্লাস্টিড থাকে। প্লাস্টিড আমরা অনেক ধরনের প্রকারভেদ জানি, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ঠিক আছে। এর মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হয়, ক্লোরোপ্লাস্টের মধ্যে কি ঘটে, ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা কি ঘটে, এই সালোক সংশ্লেষণটা ঘটে থাকে। আমি ক্লোরোপ্লাস্ট অঙ্কন করছি। তো এটা যদি ক্লোরোপ্লাস্ট হয়, এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমরা জানো এখানে কি থাকে, এগুলো কি থাকে, এগুলো হচ্ছে গ্রানা, ঠিক আছে। গ্রানা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি গ্রানা। এবং এখানে টকটকে জেলির মধ্যে যে অংশ আছে এটাকে বলা হয় স্ট্রোমা। এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছ, এগুলোকে বলা হয় স্ট্রোমা। তাহলে মূলত আসলে ক্লোরোপ্লাস্ট মূলত পাতার মধ্যে ঘটে, ঠিক আছে। কিন্তু পাতার কোথায় সালোক সংশ্লেষণটা ঘটে সেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টে কিন্তু মূলত কি হয়, সালোক সংশ্লেষণটা ঘটে থাকে। কারণ ক্লোরোপ্লাস্টের যে গ্রানা আছে, এই গ্রানায় কিন্তু কি থাকে, এই গ্রানার মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে। গ্রানার মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে, ঠিক আছে। গ্রানার মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে। গ্রানার মধ্যে ক্লোরোফিল থাকার কারণে কি হয়, এই ক্লোরোফিল থাকে। কারণ আমার এখানে যে সালোক সংশ্লেষণ হয়, সালোক সংশ্লেষণে ক্লোরোফিল আমার অবশ্যই প্রয়োজন আছে, ঠিক আছে। ক্লোরোফিলের যেহেতু কি করে এই সালোক সংশ্লেষণটা ঘটে থাকে, যে কারণে এই সূর্যের আলোটা প্রথম কোথায় আসবে, সূর্যের আলোগুলো এসে ক্লোরোফিলে প্রবেশ করবে, ঠিক আছে। সূর্যের আলো ক্লোরোফিলে প্রবেশ করবে, এরপরে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিভিন্ন যে উৎসগুলো আছে একটু আমি যে দেখেছেন, সেগুলো এসে কোথায় হয়, এখানে ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। এবং এখানে কি হয়, এখান থেকে কি হয়, শর্করা জাতীয় খাদ্য এখান থেকে কি হয়, তৈরি হয়। শর্করা জাতীয় খাদ্য এখানে তৈরি হয়ে থাকে। দেখো ক্লোরোফিলে যখন কি হয়, এই আলোক রশ্মিগুলো আসে, ক্লোরোফিলের কাজ কি, ক্লোরোফিলে এখানে আলোক রশ্মিগুলোকে কি করে, শক্তিতে পরিণত করে, আলোক শক্তিকে শক্তি হিসেবে রাসায়নিক শক্তিতে পরিণত করে। এবং এই রাসায়নিক ক্লোরোফিলেই আলোক শক্তিকে কি করে, আলোক শক্তিকে পরিণত করে কিসে, এটিপি এবং এনএডিপি, ঠিক আছে। এই ক্লোরোফিলটা কি করে, আলোক রশ্মি যখন ক্লোরোফিলে পৌঁছে, তখন এই ক্লোরোফিল এই আলোক শক্তিকে কি করে, এটিপি এবং কি তৈরি করে, NADPH তৈরি করে, ঠিক আছে। ADP এবং NADPH তৈরি করে, ঠিক আছে। ADP NADPH এই দুইটা উপাদানে কি করে, পরিণত করে, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম, আলোক নির্ভর পর্যায়ে যেটা, সেটাতে আমরা যে দুটো উপাদান পাই সেটা হচ্ছে ATP এবং NADPH, ঠিক আছে। এখন তোমরা এখানে একটা জিনিস, আমরা ATP যখন পড়েছিলাম তখন আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা কি, ATP তৈরি যে প্রসেস, ADP তৈরি হয় কিভাবে, অর্থাৎ ADP সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়ার ফলে কি তৈরি হয়, ATP তৈরি হয়, ঠিক আছে। ATP সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়ার মাধ্যমে ATP তৈরি হয়, ঠিক আছে। ATP তৈরি হয়। এই ক্ষেত্রেও কি করে, সূর্যালোক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্যালোকে এখানে কিন্তু কি আছে, ভূমিকা আছে, কারণ এখানে সূর্যালোকের মাধ্যমে কিন্তু এটা হয়। তাহলে এখানে এটা বলার উদ্দেশ্য এটাই, যেহেতু ADP সাথে ATP যুক্ত এক অণু অজৈব ফসফেট যুক্ত হওয়ার পরে যেহেতু ATP তৈরি হয়, এই ATP তৈরির ক্ষেত্রে যেহেতু সূর্যালোক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ সূর্যের যে ফোটন আলো আছে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। ফটোফসফোরাইলেশন লাগে, আমরা ফসফোরাইলেশন সম্পর্কে আমরা জানি, অর্থাৎ ADP সাথে ফসফেট যুক্ত হওয়ার মাধ্যমে ATP তৈরির যে প্রক্রিয়া সেটা বলা হয় ফসফোরাইলেশন। যেহেতু এখানে আলোর গুরুত্বপূর্ণ ভূমিকা
ভূমিকা পালন করে, এই জন্য আমরা এটাকে কি বলি, ফটো ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন আমরা এটাকে বলে থাকি, ঠিক আছে, ফসফোরাইলেশন আমরা বলি। তাহলে আমরা এটি তৈরি করতে যেহেতু আলোর ভূমিকা আছে এটাকে কি বলা হয়, ফসফোরাইলেশন বলা হয়। এটা আসলে এখানে যে ফসফোরাইলেশন যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেক ব্যাপক একটা প্রক্রিয়া। ফসফোরাইলেশন যেটা সেটা দুই প্রকার, ফসফোরাইলেশন এটা কিন্তু দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে এগুলো তোমাদের বই আলোচনা নাই, খুব একটা লাগবে না, আমি জাস্ট একটু একটা বিষয় ক্লিয়ার করার জন্য এগুলো তোমাদের দেখেছি। অচক্রীয় ফসফোরাইলেশন, একটা হচ্ছে চক্রীয় ফসফোরাইলেশন। অচক্রীয় ফসফোরাইলেশন একটা হচ্ছে চক্রীয় ফসফোরাইলেশন, ঠিক আছে। এই অচক্রীয় এই দুটো চক্রীয় ফসফোরাইলেশন দুটো প্রক্রিয়ার মধ্যে অচক্রীয় ফসফোরাইলেশনের মধ্যে কি হয়, অচক্রীয় ফসফোরাইলেশনের মাধ্যমে এখানে এই যে পানি আছে এই পানির ভাঙন হয়, এই পানির কি হয়, ভাঙন হয়। এই পানির অচক্রীয় ফসফোরাইলেশনের মধ্যে কি হয়, এখানে অর্থাৎ অ্যাটিপি তৈরির ক্ষেত্রে অ্যাটিপি তৈরির যে প্রক্রিয়া ফসফোরাইলেশনের মধ্যে যে দুইটা প্রক্রিয়া, একটা চক্রীয় অচক্রীয়। অচক্রীয় ফসফোরাইলেশনে এখানে কি হয়, পানির ভাঙন হয়, ঠিক আছে। পানির ভাঙনের যে প্রক্রিয়া প্রসেস সেটা তোমাদের এখানে আলোচনা নাই, এগুলো তোমরা উপরের লেভেলে গেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে গেলে তখন তোমরা জানতে পারবে। পানির ভাঙনের ফলে এখানে কি হয়, দুইটা প্রোটিন অণু তৈরি হয়, এখানে কি হয়, অক্সিজেন তৈরি হয়, এবং এখানে কি হয়, দুইটা ইলেকট্রন তৈরি হয়, ঠিক আছে। কি কি তৈরি হয়, অর্থাৎ পানির ভাঙনের ফলে দুইটা H+ আয়ন এবং অক্সিজেন তৈরি হয় এবং কি তৈরি হয়, এবং ইলেকট্রন তৈরি হয়, ঠিক আছে। এবং এখানে অচক্রীয় ফসফোরাইলেশন এটা দেখানোর উদ্দেশ্য এটাই, এটা পানি যে ভাঙনটা এটা আসলে কি হয়, এটা আসলে সূর্যালোকের মাধ্যমে হয়। সূর্যালোকের ফলে সূর্যালোকের মাধ্যমে কি হয়, অর্থাৎ সূর্যালোকের সাহায্যে এই পানির ভাঙনটা হয়ে থাকে, যে কারণে এটাকে বলা হয় কি, পানির ফটোলাইসিস বলা হয়। পানির কি বলা হয় এটাকে, পানির ফটোলাইসিস, ঠিক আছে। অর্থাৎ পানির মাধ্যমে যেহেতু সূর্যালোকের মাধ্যমে যেহেতু পানির ভাঙনটা হচ্ছে এই জন্য এটাকে বলা হয় ফটোলাইসিস। এবং এই ফটোলাইসিসে যে অক্সিজেন তৈরি হয় এটাই মূলত হচ্ছে এই অক্সিজেনটা, যেটা প্রকৃতিতে উন্মুক্ত হয়। উন্মুক্ত হওয়ার মাধ্যমে আমরা উদ্ভিদ প্রাণীরা কি করে, এই যে অক্সিজেনটা কি করে, গ্রহণ করে থাকে। তো এটা হচ্ছে তোমাদের এসএসসি লেভেলের যে আলোক নির্ভর পর্যায় লেভেলের আলোচনা, ঠিক আছে। এর চেয়ে বাইরে কোনো বিস্তারিত এর চেয়ে বেশি কোনো আলোচনা তোমাদের বই নেই, যে কারণে আমি এর বাইরে কোনো আলোচনা করছি না। তোমরা আপাতত এটা যে বুঝে থাকো, এটা থেকেই লিখতে পারলে হবে, এটা থেকে যা বুঝেছ সেগুলো লিখতে পারলে তোমরা নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটুকুই, আলোক নির্ভর পর্যায়ে আমি এখানে এতটুকু আলোচনা করলাম। আগামী ক্লাসে আলোক অন্ধকার পর্যায়ে বা নিরপেক্ষ পর্যায়ে নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।